একটা হার, এর পরবর্তীতে একটা জয়, এরপর টানা 6টা হার, এরপর টানা 6টা জয়, অর্থাৎ প্রথম 8 ম্যাচে 1 জয়, পরে 6 ম্যাচে 6 জয় এবং 6 জয় দিয়ে কোয়ালিফাই করা। শুধু 6টা জয় হইলেই যে কোয়ালিফাই করতো ব্যাপারটা তাও না। সমীকরণ ছিল যে 18 রানে জিততে হবে আগে ব্যাট করলে, পরে ব্যাট করলে 11 বল হাতে রেখে জিততে হবে। অর্থাৎ কোহলির দলের সামনে, কোহলি, প্লেসি, ম্যাক্সওয়েলদের দলের সামনে, আরসিবির সামনে এরকমই সমীকরণ ছিল। ঠিক সেই সমীকরণটাই জয় করলো দলটা এবং খুব কি বলবো, মানে উভয় পক্ষের একটা হার্ট বিট বাড়িয়ে, অর্থাৎ বিরাট কোহলির দল যেভাবে জিতেছেন, অর্থাৎ লাস্ট 2 বলে যদি জাদেজা 2টা বাউন্ডারি মারতেন, একটা 6 একটা 4 কিংবা 2টা 6 মারতেন, সেক্ষেত্রে 10টা রান হয়ে যেত। অর্থাৎ সেক্ষেত্রে তারা যে ব্যবধানে হেরেছে সেটা 27 না হয়ে সেটা 17 হতো। 17 হলেই কিন্তু চেন্নাই ম্যাচ হারার পরেও প্লে অফে চলে যেত, অর্থাৎ আরসিবি ম্যাচ জিতেও নেট রান রেটের কারণে পিছিয়ে থাকতো নেট রান রেটে। কিন্তু ইয়াস দয়াল সেটা হতে দেননি। রবীন্দ্র জাদেজা যার 20 বলে দিল 42 রান, সেখানে জাদেজাকে তিনি 2টা বল জাস্ট বোকা বানিয়েছেন এবং পারেননি, জাদেজা পারেননি, যার কারণে এখন আমরা প্লে অফের চতুর্থ দল হিসেবে আইপিএল এবার পাচ্ছে আরসিবিকে। যেই দলটা শেষ সবাই অনেক আগে দেখে ফেলেছিল, সেই দলটা এখন সেমি তো নেই, মানে কোয়ালিফায়ারে খেলছে, প্লে অফে খেলছে, এলিমিনেটর খেলবে, প্রথম এলিমিনেটর। সেক্ষেত্রে দেখা যাক রাজস্থান নাকি সানরাইজার্স হায়দ্রাবাদ কে তাদের সঙ্গী হয়, সেটা এখন দেখার অপেক্ষায়। সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ধন্যবাদ পুরো আরসিবি যদি আজকে তাদের এই ম্যাচ জয়ের কোনো কৃতিত্ব দিতে হয়, আসলে ওদের ব্যাটিং বোলিং দুইটা লাইন আপ, দুইটা আসলেই 2 ডিপার্টমেন্ট, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টকে দিতে হবে। ব্যাটিংটা যদি আমরা দেখি, বিরাট কোহলি করেছেন 29 বলে 47, তার স্ট্রাইক রেট ছিল 162। ফাফ ডু প্লেসি করেছেন 39, দুঃখিত, বিরাট কোহলি করেছেন 29 বলে, হ্যাঁ 29 বলেছিলাম। ফাফ ডু প্লেসি 39 বলে করেছিলেন 54, তার স্ট্রাইক রেট 138। তিনি এক প্রান্ত ধরে খেলেছিলেন এবং যেটা অন্য প্রান্তের ব্যাটারকে একটু রিলিফ দিয়েছিল মারার জন্য। রজত পাতিদার তিনি 23 বলে করেছেন 41, তার স্ট্রাইক রেট 180। ক্যামেরন গ্রিন 17 বলে 38, তার স্ট্রাইক রেট 223। দীনেশ কার্তিক আজকে হারলে বা আজকে যদি না উঠতে পারতেন, এটা হয়তো তার আইপিএল ক্যারিয়ারের শেষ ম্যাচ হতে পারতো। দীনেশ কার্তিক করেছেন 6 বলে 14, স্ট্রাইক রেট 233। গ্লেন ম্যাক্সওয়েল, যিনি অফ ফর্মের কারণে আইপিএল থেকে ছুটিতে গিয়েছিলেন, অফ ফর্ম থেকে ফিরে এসে একটা ম্যাচে করেছেন 4 রান, আরেকটা ইনিংসের সুযোগ পাননি ব্যাটিং করার। তো আজকে তিনি যেভাবে শুরু করলেন, 4 বলে ছিল 16, 6-4 মিনিটে তিনি 5 বলে 16 রান করে আউট হয়ে গেলেন এবং খুব ভালো 320 স্ট্রাইক রেটে। অন্যদিকে একজন ব্যাটার মহিবুল নামরুর, তিনি 1 বলে 0 করেছেন, ওইটা বাদ দিলাম, তিনি বোলার মানুষ। আর আরসিবি আজকে আরসিবি খুব ভালোভাবে আসলে সেটা এক্সিকিউট করতে পেরেছে। 218 রান তাদের স্কোর বোর্ডে, অর্থাৎ 200-র ভিতর 200-র আগেই তাদের চেন্নাইকে থামাতে হতো। চেন্নাই আজকে মুস্তাফিজের অভাব খুব ভালোভাবে হাড়ে টের পেয়েছে। সেটা যদি চেন্নাইয়ের বোলিং লাইনআপটা দেখেন, তাদের পেসারদেরটা দেখেন, স্পেশালি তুষার দেশপান্ডে, তিনি 4 ওভার করে দিয়েছেন 49 রান। শার্দুল ঠাকুর তো 4 ওভার করে 61 রান দিয়েছেন, 2টি উইকেট নিয়েছেন ঠিকই, কিন্তু রান দিয়েছেন 61, অর্থাৎ 15 করে ওভার প্রতি রান দিয়েছেন। যদি বলি যে আরেকটা বোলার মাহেশ দীক্ষানা, তিনি আসলে খুব ভালো বল করেছেন, তিনি 4 ওভার করে 25 রান দিয়েছেন, উইকেট পাননি, কিন্তু খুব ইকোনমিক্যাল ছিলেন। মিচেল স্যান্টনার 4 ওভার 23 রান, 1 উইকেট, 6-এর কম ইকোনমি 23 রান, অর্থাৎ এই 2 স্পিনার মিলে 4 ওভার অর্থাৎ 8 ওভার অর্থাৎ 48 বল করে রান দিয়েছেন 48, একটা উইকেট পেয়েছেন, কিন্তু তারা 48 বলে মাত্র 48 রান দিয়েছেন, অর্থাৎ বাকি যে বোলার আছে তারাই রানগুলো মিলিয়েছেন। জাদেজা 3 ওভারে 40 রান দিয়েছেন, ইকোনমিতে 13.33। সিরামজিৎ সিং তিনি 1 ওভার করে দিয়েছেন 19 রান, অর্থাৎ তাদের বোলিং লাইনআপে মুস্তাফিজ এবং পাথিরানার যে ইম্প্যাক্ট, কিংবা তাদেরকে আজকে তাদের চেন্নাই যে খুব ভালোভাবেই মিস করেছে সেটা বোঝাই যাইতেছে। কারণ চেন্নাই, মুস্তাফিজ যদিও মনে হয়েছিল যে আইপিএল এর সবগুলো ম্যাচ পাবেন কিনা বা এরকম একটা ব্যাপার ছিল, কিন্তু পরবর্তী মুস্তাফিজ যেভাবে খেলেছেন, তিনি প্রত্যেক ম্যাচেই উইকেট এনে দিয়েছেন, গুরুত্বপূর্ণ সময় ব্রেক থ্রু এনে দিয়েছে। রান বেশি দিলেও একটা করে গুরুত্বপূর্ণ সময় ব্রেক থ্রু এনে দিয়েছেন, এবং যেদিন উইকেট না পেলেও তিনি খুব ইকোনমিক্যাল বোলিং করেছেন কিছু ম্যাচ, আবার কয়েকটা ম্যাচ ইকোনমিক্যাল না হতে পারলেও গুরুত্বপূর্ণ সময় উইকেট এনে দিয়েছেন। এখন সেটা তাদের হচ্ছেই না, এবং অন অ্যান্ড অফ করতে করতে চেন্নাই যেখানে প্লে অফে যাওয়ার কথা সেখানে তারা হেরে বাদ পড়েছে আজকে।
এছাড়া আজকে যদি চেন্নাইয়ের ব্যাটিংটা দেখি, সেক্ষেত্রে চেন্নাই মহেন্দ্র সিং ধোনি 13 বলে 25, রবীন্দ্র জাদেজা 22 বলে 42 এবং রাচিন রবীন্দ্র 37 বলে 61 করেছেন। এছাড়া আর কেউ বলার মতো আজিঙ্কা রাহানে এবং এই তিনজন ছাড়া আর কেউ বলার মতো আসলে কিছু করতে পারেনি। দলের আজকে যেমন রানের দরকার ছিল 218তে, যেভাবে ব্যাট করতে সেটা তারা পারেনি। মিচেল সেন্টনার দুর্দান্ত একটা ক্যাচ নিয়েছেন ফাফ ডু প্লেসিস। এটা আমি ফিল্ডিং এর ব্যাপারটা একটু বলছি আরসিবির, এবং ডু প্লেসিস কিন্তু ম্যান অফ দ্য ম্যাচও পেয়েছেন তার এই অসাধারণ ফিল্ডিং, দুইটা ক্যাচ এবং ব্যাটিং এর জন্য। সবথেকে বড় ব্যাপার হচ্ছে তার দুইটা ক্যাচ ছিল অসাধারণ, এবং তার ক্যাচটাই আসলে অনেক বড় ভূমিকা রেখেছে এই ক্ষেত্রে। আর যদি আজকে চেন্নাইয়ের আরসিবির বোলিংটা যদি দেখি, একদম উল্টো হয়ে গেছে। অন্যদিন আরসিবি রান দেয়, চেন্নাই রান চেক দেয়, আর আজকে আরসিবি রান দিচ্ছে, রান চেক দিচ্ছে, চেন্নাই উল্টো রান বিলিয়ে দিচ্ছে। আরসিবি ম্যাক্সওয়েল 4 ওভার করে 25 রান দিয়ে একটা উইকেট নিয়ে দিয়েছেন। ইয়াস দয়াল তিনি লাস্ট 2 বলে 10 রান ডিফেন্ড করেছেন, 4 ওভারে 42 রান দিয়ে 2টি উইকেট নিয়েছেন। কিন্তু 2টি উইকেট, সবচেয়ে বড় কথা হচ্ছে ধোনির উইকেটটা তো পেয়েছেনই, আর সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি লাস্ট 2 বলে 10 রান ডিফেন্ড করেছেন, মহা গুরুত্বপূর্ণ সেই 10 রান। মোহাম্মদ সিরাজ তিনি গুরুত্বপূর্ণ ম্যাচে কিংবা এইসব ম্যাচে তিনি রান বিলিয়ে দেন। আজকে 35 রান দিয়ে একটা উইকেট নিয়েছেন, খুব ভালো। আজকের ম্যাচের জন্য খুব ভালো, ইকোনমি 9-এর কম। এছাড়া যদি ক্যামেরন গ্রিন 2 ওভার করে 9 ইকোনমিতে 18 রান দিয়ে একটা উইকেট নিয়েছেন। অর্থাৎ আরসিবির বোলাররা না আজকে খুব ভালোই বল করেছে, এবং যে যেমন লাইন লেন্থ, টাইট লাইন লেন্থে যেভাবে আটকে রাখা দরকার, উইকেটে নেশার দরকার নেই আমাদের, শুধু ডট বল কিংবা রান যত কম দেওয়া যায়, এবং সেটাই তাদের প্ল্যান ছিল, এবং সেটা খুব ভালোভাবে তারা এক্সিকিউট করতে পেরেছেন। অর্থাৎ আরসিবি যেভাবে কামব্যাক করেছে, টানা 6 ম্যাচ জিতে যাদেরকে রাইট অফ করে দেওয়া হয়েছিল, কিন্তু তারা সেখান থেকে কামব্যাক করে যেভাবে ফিরে এসেছে, সেটা মানে একটা উদাহরণ হয়ে থাকলো আইপিএলে। এর আগে তারা টানা 7টা ম্যাচ জিতেছিল আইপিএলে, সেবার 2011 সালে তারা রানার্স আপ হয়েছিল 9 এবং 16তে, 16 এবং খুব সম্ভবত 9 সালে, হ্যাঁ এই 2টা বছরই তারা রানার্স আপ হয়েছিল। সেই 2 বছর 5টা করে টানা ম্যাচ জিতেছিল, এবার টানা 6টা ম্যাচ জিতেছে। দেখা যাক তারা প্লে অফে আসলে তৃতীয় দল হিসেবে তারা কাকে পাচ্ছে, সেটা রাজস্থান রয়্যালস হয় নাকি সানরাইজার্স হায়দ্রাবাদ হয়। সেক্ষেত্রে সেই ম্যাচটা জেতার পর তাদেরকে আসলে মুখোমুখি হতে হবে প্রথম 1 আর 2 এর মধ্যে, যে দলটা হারবে। কলকাতার সাথে রাজস্থান খেলে নাকি সানরাইজার্স খেলে, ওভারও ওখানে, অর্থাৎ রাজস্থান আর যদি তারা ফাইনালে যাইতে হয়, তারা এখান থেকে এই 3টা দলের 3টাকেই হয়তো বা 2টাকেই হয়তো বা তারা মুখোমুখি হতে হবে। স্পেশালি 3টের সাথে মুখোমুখি হওয়ার সম্ভাবনা বেশি, কারণ প্রথমে 3 নাম্বার দলটাকে হারাতে হবে, এরপরে 1 আর 2 থেকে একটা দলকে হারাতে হবে, বা যদি ফাইনালে যায় সেক্ষেত্রে 3টা দলকে হারাতে হবে। যেমনটা এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রাইডার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে আর ফরচুন বরিশাল এমন করেছিল, তারা তৃতীয় দল হিসেবে উঠে প্রথম এলিমিনেটর যে ম্যাচটা সেটাতে তারা হারায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে, এবং এর পরবর্তীতে তারা সাকিবের রংপুরকে হারায়, এর পরবর্তীতে ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারায়। এবারও কোহলিদেরকে জিততে হলেও তামিমের দলের মতোই, বরিশালের মতোই এভাবে শুরু করতে হবে। এভাবে আসলে তারা, বরিশাল যেমন একটা কামব্যাক করেছিল এবং বিপিএল এবং শেষ পর্যন্ত শিরোপা নিয়েছিল, আরসিবিরও এবার সেই সময়টা এসেছে। এবং বরিশাল যেমন নিজেদের ব্যতীত 3টা দলকে হারাতে হয়েছে টপ 4-এর, আরসিবির ক্ষেত্রেও উপরের দিকে 3টা জিততে হলে উপরের দিকে তামিমদের মতো করতে হবে, অর্থাৎ জিততে হলে উপরের দিকে 3টা দলকেই হারিয়ে উঠতে হবে, জিততে হবে তাদের। কারণ আমি আবারও বলছি, কারণ তৃতীয় দলকে তাদের হারাতে হবে, সেটা রাজস্থান কিংবা বেঙ্গালুরু সানরাইজার্স হতে পারে। আবার দ্বিতীয় দল যেটা কলকাতার সাথে, যে দলটা জিতবে বা হারবে, যদি কলকাতা হারে সেক্ষেত্রে কলকাতার সাথে খেলা আর ফাইনালে অবশিষ্ট দল, আর যদি কলকাতা যদি ফাইনালে সরাসরি চলে যায়, তাহলে দ্বিতীয় দলের সাথে কোয়ালিফায়ার 2-তে খেলা আর কলকাতার সাথে ফাইনাল, এরকমই হবে। দেখা যাক, একটা কিছু তো হবেই। আমি রাজস্থান ফ্যান, আমি তো চাইবো রাজস্থানে জিতুক সবকিছু, শিরোপাও রাজস্থানের কাছেই যাক। সে পর্যন্ত ধন্যবাদ।